সদ্য মুক্তিপ্রাপ্ত বিজয় সেতুপতি অভিনীত মহারাজা সিনেমাটি চলে এসেছে, তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতেই দেখা যায় একজন নাপিতকে, ওনার নাম মহারাজা। সে একটা দোকানে কর্মচারী হিসেবে চাকরি করত। ওরা তিনজন মিলে এখানে গানের কন্টেস্ট করছিল। ঠিক তখনই সেখানে চলে আসে দোকানের মালিক। হঠাৎ করে মালিককে অবাক করে দিয়ে মহারাজা একদিনের ছুটি চায়। এটা শুনে মালিক তো বেজায় রেগে যায়। তারপরে যেহেতু মহারাজা অনেক ভালো একজন নাপিত, তো ওকে ছুটিটা দিয়েই দেয়। পরদিনই মহারাজা খেলনার দোকানে এসেছে তার মেয়ের জন্য একটা পুতুল কেনার জন্য। রাস্তার উপরে বসে থাকা বউকে একবার এক একটা পুতুল দেখালেও পছন্দ করছিল না ওর বউ। পরে পিঙ্ক কালারের একটা পুতুল দেখাতেই সেটা পছন্দ হয়। সেটা কেনার সময় কালো একটা মূর্তিও পছন্দ হয়ে যায় মহারাজার। দোকানদার সেগুলোর বিল বানাতে থাকলে হঠাৎ করেই একটা ট্রাক ব্রেক ফেল করে ওই ঘরের মধ্যে ঢুকে যায়। এইটা দেখে তো মহারাজা এক দৃষ্টিতে চেয়ে থাকে ওই দিকেই। ওর মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না, শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। কয়েক বছর পরের কথা। মহারাজের মেয়ে এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখন সে হাই স্কুলে পড়ে। মেয়েটা পড়াশোনা একদমই ভালো নয়, কিন্তু খেলাধুলায় সে খুব পটু। এজন্য শুধুমাত্র ওর পিটি টিচারকেই ওর ভালো লাগে, বাকি কোনো শিক্ষককেই দেখতে পারে না মেয়েটা। মহারাজার বাড়ির সদস্য তিনজন, মহারাজা, ওর মেয়ে আর একটা ডাস্টবিন। যেদিন ট্রাক অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন মহারাজার বউ মারা যায়, কিন্তু এই ডাস্টবিন ওর মেয়ের ওপরে পড়ায় সে বেঁচে গিয়েছিল। তখন থেকে এই ডাস্টবিনটাই ওদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। এই ডাস্টবিনের আবার একটা নামও রেখেছে, লক্ষ্মী। এতদিনে মহারাজা নিজের একটা সেলুনও দিয়ে ফেলেছে। প্রত্যেকদিন সকালে মহারাজা দোকানে যায় আর রাত্রেবেলাতে বাড়ি ফেরে। এটাই ছিল সব সময়কার রুটিন। সপ্তাহে একদিন বাবা মেয়ে ঘুরতে বের হয়। এভাবেই বাবা মেয়ের দিন খুব ভালোভাবেই কাটছিল। এমন একদিন মহারাজাকে স্কুলে ডেকে পাঠায় স্কুলের চেয়ারম্যান। ওর মেয়ে নাকি চিফ গেস্টের পানিতে মদ মিশিয়ে দিয়েছিল। এজন্য খুব করে বকাবকি করতে থাকে ওর মেয়েকে, এমনকি ওকে স্কুল থেকেও বের করে দিতে চায়। মহারাজা অনেক করে বলে, আমার মেয়ে এমনটা কখনোই করতে পারে না, কিন্তু কে শোনে কার কথা। ঠিক তখনই পিটি ম্যাম একটা ছেলেকে ধরে আনে, আসলে এই করেছিল এই কাণ্ডটা। এই ব্যাপারটাতে তো চেয়ারম্যান অনেকটাই রেগে যায় আর ছেলেটাকে একটা থাপ্পড় মেরে দেয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পরে সবাইকে রুম থেকে চলে যেতে বলে চেয়ারম্যান। সবাই চলে গেলেও সেখান থেকে যাচ্ছিল না মহারাজা, আর বলতে থাকে, আমার মেয়ে তো কোনো দোষ করেনি, তারপরে আপনি ওকে গালাগালি করেছেন, তো ওকে সরি বলে দিন, আমরা চলে যাব। কিন্তু এটাতে কিছুতেই রাজি হয় না চেয়ারম্যান। ওনাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে মহারাজা, কিন্তু কোনো লাভই হয় না। আরও সিকিউরিটি থেকে বাহিরে বের করে দিতে বলে মহারাজাকে। ওকে টেনে যখন বাহিরের দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখন একটা খুঁটি ধরে বসে মহারাজা। এতজন মিলে ওই খুঁটিটাই সারাতে পারছিল না ওকে। অনেকক্ষণ এমন টানাহেঁচড়া করার পরে মেয়ে এসে চেয়ারম্যানকে রিকোয়েস্ট করে, স্যার সরি বলে দিন আমাকে। যদি আপনি আমাকে সরি না বলেন তাহলে আমার বাবা এখান থেকে কোনোভাবেই যাবে না। তখন আর অন্য কোনো উপায় না থাকায় চেয়ারম্যান মেয়েটিকে সরি বলতে বাধ্য হয়। তারপর খুব ভালোভাবেই মহারাজা সেখান থেকে তার মেয়েকে নিয়েই চলে আসে। মহারাজা আসলে সবসময় তার মেয়ের জন্য এরকমই পাগলামি করত। এরপর কেটে যায় অনেক কয়দিন। আজকে শ্রুতি সামার ক্যাম্পে যাবে। সেখানে 7 দিন থাকতে হবে ওদেরকে। সেখানে ওদের অনেক রকম খেলাধুলা আছে, আর শ্রুতি যেহেতু খেলাধুলায় অনেক ভালো তাই ওকে নিয়ে যাচ্ছে। তারপর মহারাজা নিজে এসে ওর মেয়েকে গাড়িতে উঠিয়ে দেয়। সেখান থেকে সোজা চলে আসে সেলুনে। সারাদিন কাজ করার পর রাত্রেবেলাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মহারাজা। কিছুক্ষণের মধ্যে চলেও আসে বাড়িতে। গভীর রাতের কথা, একটা সাপ ঢুকে ওর ঘরের মধ্যে। দেখা যায় ওর ঘরের মধ্যে কেমন ছিল সবকিছু ভাঙচুর করা, আর মাটিতে পড়েছিল মহারাজা। সাপটা একটা গ্লাস ভেঙে ফেললে জ্ঞান ফিরে পায় মহারাজা। পরদিন সকালবেলাতে একজন গ্যারেজে এসে মালিককে খুব মারধর করছিল। ওর গাড়িটাই গ্যারেজেই সারতে দিয়ে গিয়েছিল। তখন গাড়ির ভেতর থেকে একটা চশমা চুরি হয়ে গেছে। মালিককে মারার এক পর্যায়ে ধানা নামের একজন চলে আসে। তখন মালিক জানায়, আপনার গাড়িটা ধানাই ঠিক করেছিল। সাথে সাথে এই লোকটা ওকেও মারতে শুরু করে। অনেকক্ষণ ওকে মারধর করার পরে একদিনের আলটিমেটাম দিয়ে চলে যায়। এত মার খেয়েও ধানা একটুও ভয় পাচ্ছিল না। রাত্রেবেলা সেই চশমা নিয়ে একটা বারে চলে আসে ধানা। তারপর ওদের সবাইকে মারতে শুরু করে। পিছিয়ে একজন মানুষ এতজনকে মেরেই চলে যায়, কেউ কিছুই করতে পারে না ওর। এ পর্যায়ে পুলিশ এক চোরকে ধরে বেধম মার দিচ্ছিল। অনেকক্ষণ মারধর করার পরে লাঠিটা হাত ফসকে বাইরে পড়ে যায়। পাশেই বসেছিল মহারাজা। তারপর সে পুলিশের কাছে গিয়ে বলে, আমার ঘরে চুরি হয়েছে স্যার, এফআইআর লেখাতেই আমি এসেছি। তখন পুলিশ জেগানোর পরে বলতে শুরু করে মহারাজা, আমার নাম মহারাজা, আমার একটা সেলুন আছে। গতকাল রাত্রে আমি দোকান থেকে ঘরে আসি।
প্রত্যেক দিনের মতো ঘর খুলে ভেতরে যাই। লাইটটা জ্বালিয়ে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করতে যাব, ঠিক তখনই পেছনে কিছু একটা আওয়াজ শুনতে পাই। পেছনে ঘুরে তাকাতে দুজনকে দেখতে পাই। একজন এসে আমার মুখ চেপে ধরলে ওর হাতে আমি কামড় বসিয়ে দিই। পরে তৃতীয়জন অন্য রুম থেকে এসে আমার মাথায় রড দিয়ে বাড়ি দেয়। তারপর তিনজন মিলে অনেক মারধর করে আমাকে। এই ব্যাপারগুলোতে আমি বেহুশ হয়ে যাই। তারপর ওরা লাক্ষ্মীকে নিয়ে চলে যায়। এগুলো শুনে পুলিশ জানতে চায় লাক্ষ্মী আসলে কে, তোমার মেয়ে নাকি তোমার বউ? তখন মহারাজা জানায় বউ তো অনেক আগেই মারা গেছে, আর মেয়ে 7 দিনের ট্রিপে গেছে। এগুলো শুনে পুলিশের মাথায়ও খটকা লাগে যে বউ না আবার মেয়েও না, তাহলে লাক্ষ্মীটা আবার কে? তারপর সবাইকে অবাক করে দিয়ে মহারাজা জানায় পুরনো একটা ডাস্টবিন, ওর নামই লাক্ষ্মী। এগুলো শুনে তো পুলিশ একদম শক খেয়ে যায় যে একটা ডাস্টবিন চুরির কেস লেখাতে এসেছে মহারাজা। তখন পুলিশটা জানতে চায় ওই ডাস্টবিনের মধ্যে কি তোমার মূল্যবান কিছু ছিল? আবারও সবাইকে অবাক করে দিয়ে মহারাজা জানায় কিছুই ছিল না ওর ভেতরে, তবে ছোটবেলাতে আমার মেয়ের জান বাঁচিয়েছিল লাক্ষ্মী। তারপর থেকে সেও আমার পরিবারেরই একজন সদস্য হয়ে গেছে। তো আমার মেয়ে ট্রিপ থেকে ফিরে আসার আগে ওকে খুঁজে দিন প্লিজ, নাহলে আমার মেয়ে এসে অনেক কান্নাকাটি করবে। এই ব্যাপারগুলোতে অনেকটাই রেগে যায় পুলিশ এবং মারতে শুরু করে মহারাজাকে। তারপর ওকে পুলিশ স্টেশন থেকে বের করে দিতে গেলে হঠাৎ করে একটা বিম ধরে ফেলে মহারাজা। এতজন মিলেও কিছুতেই ছাড়াতে পারছিল না ওই বিমটা। টানাটানি কারোর এক পর্যায়ে ভেঙে যায় সেই বিমটার, সবকিছু নিচে পড়ে যায়। ঠিক তখন একটা পাতিল ভেঙে ওর ভেতর থেকে একটা সাপ বের হয়। এটা দেখে অনেক ভয় পেয়ে সবাই বাহিরে পালিয়ে যায়, আর ঘরের মধ্যেই বসে থাকে মহারাজা। কিছুক্ষণ পরে সেই সাপটা ধরে নিয়ে বাইরে বের হয়ে আসে। এটাতে সবাই তো আরও বেশি ভয় পেয়ে যায়। এদিকে একটা চোর কিভাবে চুরি করেছিল সেটাই সে এসে দেখিয়ে দিচ্ছিল সবাইকে। সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পরে পুলিশ এসে সব সোনা দিয়ে যায় ওই লোকটাকে। তারপর পুলিশ চলে যেতে থাকলে লোকটা এসে জানায় সোনাগুলো নকল, ডিজাইন একই, কিন্তু এগুলো আসল স্বর্ণ নয়। এটা শুনেই চোরটাকে মারতে শুরু করে দেয় পুলিশ, কিন্তু চোর বলে আমি তো এগুলোই নিয়েছিলাম। চোরের মুখে এমন কথা শুনে পুলিশগুলো ওই লোকটাকেই জেরা করতে শুরু করে। পরে ভয় পেয়ে তারা জানে আমাদের সোনা লাগবে না স্যার। আসলে এই পুরো চুরির প্ল্যানটাই ছিল এই পুলিশ অফিসারেরই। সেই নকল সোনা পাল্টে দিয়েছে আসল সোনার সাথে। ওই চোরটাকে থানায় নিয়ে আসার পথে ওই চোরের বউকে কিছু টাকা দিয়ে দেয় ওই পুলিশ অফিসারটা। তখন চোরটা জানায় 3-4 মাসের মধ্যে আমি বের হয়ে আসবো, তুমি একদম টেনশন করো না। তারপর সেখান থেকে ওই চোরটাকে নিয়েই থানায় চলে আসে রাজন। থানায় এসব কর্মকাণ্ড দেখে তোর একদম মাথায় নষ্ট হয়ে যায়। থানার কি অবস্থা হয়ে গেছে। পরে দেখা হয় তার মহারাজার সাথে। তারপর ওকে জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে তোমার, কি সমস্যার জন্য তুমি এখানে এসেছো? 1 বোতল পানি খেয়ে মহারাজা বলতে শুরু করে। কিন্তু যখন মহারাজা বলে যে তার ডাস্টবিনটা চুরি হওয়ার জন্য সে এফআইআর লিখতে এসেছে, তখন তো এটা শুনে রাজনও পাগল প্রায় অবস্থা হয়ে যায়। ডাস্টবিনের কেস আবার কেউ লেখাতে আসে নাকি? আর ওর সাথে কথা বলতে বলতে অনেকটা রেগেও যায় রাজন। তারপর গিয়ে ওই চোরটাকে মারতে শুরু করে। তখন মহারাজা এসে রাজনকে বলে স্যার আমার একটা সাজেশন আছে, আপনি যদি এই কেসটা সলভ করতে না পারেন তাহলে এটা সিবিআইকে দিয়ে দিলেই তো পারেন। এটা শুনে আরও অনেক বেশি রেগে যায় রাজন, আর সবাই মিলে বাহিরে ফেলে দেয় মহারাজাকে। তারপর ওর দিকে সব পুলিশ মিলে বন্দুক তাক করে থাকে। এটাতে অনেকটাই কষ্ট পেয়ে যায় মহারাজা, সেখান থেকে চলে যায়। আসলে মহারাজাকে তাড়িয়ে দিচ্ছিল আর সবাইকে বোঝাচ্ছিল যে দেখ কিভাবে পাগল তাড়াতে হয়। ওদেরকে বোঝানো শেষ হওয়ার আগেই আবারও ফিরে আসে মহারাজা। 40,000 অ্যাডভান্স দেয় আর টোটাল 5 লক্ষ টাকা দিতে চায় ওই ডাস্টবিনের জন্য। এটাতে অবাক হয়ে যায় রাজন আর ওর কেসটা নিয়ে নেয়। তারপর সব পুলিশ নিয়ে মহারাজার ওই ডাস্টবিনটা হারানোর কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করে দেয়। এমন কোনো জায়গা নেই যেখানে ওরা খুঁজে বাদ দেয়। বাড়িতে, দোকানে, এমনকি গ্রামের মানুষদেরকেও জিজ্ঞাসাবাদ করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সাব ইন্সপেক্টর বলে স্যার ওর কাছে মনে হয় অনেক টাকা পয়সা আছে, যদি ওকে ভালো করে ধরা যায় তবে সে জানাবে যে ডাস্টবিনের মধ্যে কি ছিল। তারপর ছলে বলে কৌশলে মহারাজাকে এগুলো জিজ্ঞেস করতে থাকলেও কোনো লাভই হয় না। সে বারবারই বলতে থাকে স্যার ওই ডাস্টবিনের মধ্যে কিছুই ছিল না, তবে ওটা আমার পরিবারের একজন সদস্য, এই জন্যই ওটাকে খোঁজার জন্য আপনাকে এতগুলো টাকা আমি দিতে চেয়েছি। তখন মহারাজা আরও জানায় যে স্যার আপনি যখন এত করে বলছেন তখন ওই 5 লাখের সঙ্গে আমি আরও 2 লাখ টাকা দিব আপনাকে ওই ডাস্টবিনটা খোঁজার জন্য, শুধু আপনারা আমার ওই ডাস্টবিনটা খুঁজে দিন। অন্যদিকে দেখা যায় সেদিন রাত্রেবেলাতে দুজন চুরি করতে এসেছে। ওই চোরের মধ্যে একজন রান্না করছিল, ওর নাম সাবরি, আর যে বসেছিল ওর নাম হচ্ছে সিলভাম। ওরা দুজনে এখানে এমন আচরণ করছিল যেন এটা ওদেরই বাড়ি, আর পেছনে বেঁধে রেখেছিল ওদের মা মেয়েকে। তারপর অনেক রাগান্বিত হয়ে মাকে মারতে যায়। তখন আরও কিছু জিনিসের কথা বলে দেয় সে, কিন্তু সেগুলো নিয়েও মন ভরে না ওদের। মহিলাটা বারবারই শুধু বলছিল আর কিছু নেই আমাদের কাছে, আপনারা যে কারণে আমাদের এখানে এসেছিলেন সেই জিনিস তো পেয়ে গেছেন, এখন আমাদেরকে ছেড়ে দিয়ে আপনারা এখান থেকে চলে যান প্লিজ। সিলভার প্রশ্ন করার শেষে ওখানে চলে আসে সাবরি।
তারপর মায়ের সাথে কথা বলতে বলতে ওর মেয়ের দিকে চোখ দেয় সাবরি। তখন অনেক কাকুতি মিনতি করে ওকে বারণ করতে থাকে মা, কিন্তু কিছুই শোনে না সাবরি। মেয়েটাকে ওর লাগবেই লাগবে। তারপর মেয়েটাকে টেনে হিস্টে নিয়ে যায় ঘরের মধ্যে বাজে কাজ করার জন্য, আর বাইরে সিলভা খাবার খাচ্ছিল। ওদের দুজনের কাজ শেষ হওয়ার পরে বাড়ি থেকে বের হয়ে আসে। সাথে সাথে বাড়িটাতে আগুন লেগে যায়। মা মেয়ে দুজনেই পুড়েই মারা যায়। সকালবেলা বাড়িতে এসে পৌঁছে সিলভাম। বাড়িতে বউ আর ওর মেয়ে আছে। ওর মেয়েকে সে অনেক বেশি ভালোবাসে। মেয়ের পিঠে কিছু একটা পড়ে ঘা হয়ে গিয়েছিল, সেটাতেই ভালো করে মলম লাগিয়ে দিচ্ছিল সিলভা। দিনের বেলা বউ বাচ্চার সাথে সে সময় কাটায়, আর রাত হলেই তার ভয়ঙ্কর রূপ দেখা যায়। যেখানে সে চুরি করত সেখানে থাকা সবাইকেই মেরে ফেলত ওরা। এদিকে মহারাজের ডাস্টবিনের খোঁজ চালিয়েই যাচ্ছিল পুলিশ। ডাস্টবিন না পাওয়া পর্যন্ত থানা থেকে যাবে না মহারাজা। এখানে সবাই ওকে ব্যবহার করছিল। যার যা প্রয়োজন সেটা মহারাজাকে বললেই এনে দিত। কোনো টাকাও দেওয়া লাগতো না ওকে। তারপরে সবাই ওকে থাপ্পড় দিত। ওকে পাগল ভেবে সবাই এমন আচরণ করছিল ওর সাথে। এরপর সাব ইন্সপেক্টর চলে আসে একটা দোকানে, আর ছবি দেখে ওই রকম একটা ডাস্টবিন বানিয়ে দিতে বলে। কিন্তু দোকানদার নেই বললে ওর সাথে ঝামেলা বেঁধে যায়। ঠিক তখনই ওর দেখা হয়েছে শিবা নামের এক ইনফরমারের সাথে। তার পরপরই ইন্সপেক্টর রাজন কল দেয় ওকে। তখন শিবাকে সবকিছু খুলে বলে রাজন, আর এমন একটা ডাস্টবিন বানিয়ে দিতে বলে। এটা শোনার পরে ওরা দুজনেই বের হয়ে পড়ে ওই ডাস্টবিনটা খোঁজার উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় প্রভু নামের ওই গ্যারেজওয়ালাটা থানায় এসেছিল একটা মিসিং ডায়েরি করতে। ওর পাশেই বসেছিল মহারাজা। ধানার ছবি দেখে মহারাজার মনে পড়ে যায় একটা কাহিনী। সাথে সাথেই কাহিনীটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। যেদিন মহারাজার বাড়িতে চুরি হয়েছিল এবং সে মার খেয়েছিল, সেদিন এক গাড়ির নাম্বার প্লেট দেখেছিল মহারাজা। পরে ওই নাম্বার প্লেটের নাম্বারটা খুঁজতে খুঁজতে একটা বারে এসে পৌঁছে। সেখানে এসে জানতে পারে এই গাড়িটা আসলে কাউন্সিলরের। পরে গিয়ে যখন ওকে জিজ্ঞেস করে তখন সবাই মিলে ওর সাথে মজা নেওয়া শুরু করে। মহারাজা এইসব কিছু শুনে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন শুনতে পায় কাউন্সিলরের কার নাকি চুরি হয়ে গিয়েছিল রাত্রেবেলাতে। মহারাজা যখন বাড়িই ছিল ঠিক তখনই সেখানে ধানা চলে আসে। ওকে দেখেই কাউন্সিলর চোর বলে ওঠে। পরে ধানা সবাইকে মারতে শুরু করে দেয়। এগুলো শুনে মহারাজার আর বুঝতে বাকি থাকে না যে ধানাই হয়তোবা তার বাড়িতে এসেছিল চুরি করার জন্য। তখন মহারাজা একটা স্কুটি নিয়ে ধানাকে পিছা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ধানা টের পেয়ে দেয় যে কেউ ওকে ফলো করছে। তখন সে কল দিয়ে ডেকে নেয় ওর সাঙ্গুপাঙ্গুদের। ধানাকে ফলো করতে করতে এক সুতার মিলে এসে পৌঁছে মহারাজা। সেখানে আসতেই কয়েকজন মিলে মারতে থাকে মহারাজাকে। অনেকক্ষণ মারার পরে ধানা বলে, তোকে সেদিনই মেরে ফেলা উচিত ছিল, ছেড়ে দিয়েছে আর এখন আমার পিছনে তুই লেগেছিস। তারপর ওদের সবাইকে আস্তে আস্তে মারার হুকুম দেয় ধানা। তাড়াতাড়ি মেরে ফেললে খুব একটা মজা হবে না। ঠিক তখনই মহারাজা ওর খুঁটটা নিয়ে তাণ্ডব চালাতে শুরু করে। মারামারির মধ্যে একবার সবাইকে ওয়ার্নিংও দেয়, কিন্তু কেউই ওর কথা শোনে না। মারামারির এক পর্যায়ে এসে ধরে ফেলে ধানাকে। অনেক মারতে থাকে ওকে। এক পর্যায়ে ওকে সোতার মেশিনের সাথে আটকে ফেলে মহারাজা। তারপর ওকে জিজ্ঞাসাবাদ করতে থাকে যে বাকি দুজন কই, কিন্তু কিছুতেই বলতে চায় না ধানা। শুধু এটুকু বলে ওদের মধ্যে একজন তোদের এলাকার পুলিশ স্টেশনেই থাকে, তো যদি পারিস তুই খুঁড়ে বের করে নিস। এটা বলে মহারাজার পায়ের ভেতর একটা লোহা ঢুকিয়ে দেয়। তারপর বাইকটা নিয়ে চলে যেতে শুরু করে ধানা। ঠিক তখন ওর দেহ থেকে মাথাটাই আলাদা করে ফেলে মহারাজা। এটুকু দেখানোর পরেই কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। লোকটাকে ধানা সম্পর্কে জিজ্ঞেলেও তেমন কিছুই বলতে পারে না। অল্প দিন হলে ধানাকে চাকরিটা দিয়েছিল ওই গ্যারেজ মালিক। কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওই কাউন্সিলরটা চলে আসে থানায়। ধানা সেদিন মেরে ওরা একদম বাজে হাল করে দিয়েছিল, আর সে ধানার ব্যাপারে কিছুই জানে না। তবে সেদিন এক লোক এসে ধানার ব্যাপারে কথা বলেছিল ওর সাথে, কিন্তু ওই লোকটার নাম কোনোভাবেই মনে করতে পারছিল না কাউন্সিলর। পরে গিয়ে মহারাজার পাশেই বসে। আসলে কাউন্সিলরের মাথা ছিল উপরের দিকে, এই জন্য সে কোনোভাবেই মহারাজাকে দেখতে পায় না। এতে বেঁচে যায় মহারাজা, কারণ সেদিন বাড়ি গিয়ে ধানার ব্যাপারে মহারাজাই কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করেছিল। এদিকে শিবার ওই পুলিশ অফিসারটা মিলে চলে এসেছে ওই ডাস্টবিন বানানোর জন্য। ছবি দেখে ঠিক ওইটার মতোই বানিয়ে দিতে চায় ওই লোকটা, কিন্তু 2 দিনের মতো সময় লাগবে। আর কোনো উপায় না থাকায় ওকেই কাজটা দিয়ে দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় সিলভা ওর পরিবার নিয়ে চলে এসেছে একটা সোনার দোকানে। খুব সুন্দর দেখতে একটা নেকলেস পছন্দ করে ওর মেয়ের জন্মদিনের জন্য। ওই নেকলেসটা অনেক রেয়ার হয়, 2 দিন সময় লাগবে বলে জানায়। পরে অর্ডার দিয়েই চলে যায় ওরা। 2 দিন কেটে যায়, সিলভা এসেছে নেকলেসটা নেওয়ার জন্য। নেকলেসটা নেওয়ার পরপরই ওর বউ কল দিয়ে আরও কিছু আনতে বলে, সাথে দাঁড়িয়েটাও কামিয়ে আসতে বলে। যেহেতু আজকে ওদের বাড়িতে একটা প্রোগ্রাম রয়েছে, তো ওকে ঠিকঠাকভাবে সাজগুজ করে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সিলভা সবকিছু কিনে চলে আসে চুল কাটাতে। এখানেই কাজ করতো মহারাজা।
ফোনে সিলভা কাউকে একজনকে তার বাড়ির অ্যাড্রেসটা দিচ্ছিল ওর বাড়িতে ফাংশন আসার জন্য। এটা আবার সাইড থেকে শুনে ফেলে মহারাজা। তারপর দাড়ি কাটা শুরু করতে হঠাৎই ফুরিয়ে যায় সেটার ব্যাটারি। তখন মহারাজা চলে যায় ব্যাটারিটা আনার জন্য। ঠিক তখনই সবরি কল দেয় ওকে আর জানা আমাদের কাণ্ড মনে হয় ফাঁস হয়ে গেছে বস। পত্রিকায় ছাপা হয়েছে আমাদের শেষ কাণ্ড, হয়তোবা আমাদের সম্পর্কে পুলিশ সকল ইনফরমেশন জেনে গিয়েছে। তখন এগুলো নিয়ে চিন্তা করতে বারণ করে দেয় সিলভা। আরও জানায় পুলিশ এমনটা করছে কারণ আমরা যেন ধরা দিয়ে দিই, তুই একদম কোনো চিন্তা করবি না। ওর কথা শেষ করে পেছনের দিকে ঘুরতেই দেখতে পায় মহারাজাকে। হয়তো ফোনে বলা সকল কথাই শুনে ফেলেছিল মহারাজা। ও দাড়ি কাটার সারাক্ষণ সময় দুজনকেই চিন্তিত দেখাচ্ছিল। সেখান থেকে বাড়িতে সেই সেলুনে ঘটে যাওয়া কাহিনীটা সবরিকে বলে। তখন দুজনে মিলে ওকে মেরে দিবে বলে সিদ্ধান্তও নেয়। ঠিক তখনই বউ এসে জানায় নেকলেসটা তো পাচ্ছি না। সবাই মিলে অনেক খুঁজলেও কোনো লাভ হয় না। আসলে নেকলেসটা সেই দোকানেই ফেলে এসেছিল। সেটা আবার সবকিছু পরিষ্কার করার সময় খুঁজে পায় মহারাজা। মালিককে বলে বের হয়ে পড়ে সিলভার বাড়ির উদ্দেশ্যে। মহারাজার পিছে পিছেই আসতে থাকে অনেকগুলো পুলিশ। সিলভা মহারাজাকে দেখেই বুঝে যায় যে হয়তোবা তাকে ধরিয়ে দিয়েছে। পুলিশ এসেই মারতে শুরু করে দেয় সিলভাকে। ওখানকার কেউই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি। আর সিলভার বউ তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ওর স্বামী এমনটা করেছে। এত খারাপ ওর স্বামী কোনোভাবেই হতে পারে না। কিন্তু হঠাৎ করে দেখা যায় সবরি একটা বন্দুক বের করে গুলি করে এক পুলিশ অফিসারকে। সাথে সাথেই গুলি করে মেরে দেওয়া হয় সবরিকে আর ধরে নিয়ে যায় সিলভাকে। পুলিশ যখন ওকে ধরে নিয়ে যাচ্ছিল তখন অনেক রাগান্বিত চোখে তাকিয়ে থাকে সে মহারাজার দিকে। সে মনে করেছিল যে তার জন্য আজকে ধরা খেল সে পুলিশের হাতে। কিন্তু আসল সত্য তো এটাই যে মহারাজা পুলিশকে কিছুই বলেনি। পুলিশ নিজে থেকে এখানে এসেছিল আর মহারাজা তো এখানে শুধুমাত্র ওই নেকলেসটা ফেরত দেওয়ার জন্য এসেছিল। এদিকে ডাস্টবিন বানানো শেষ। তখন শিবা সেই নতুন ডাস্টবিনটাকে রং করে দেয় ঠিক আগেরটার মতো। রাজন তো শিবার কাজ দেখে একদম অবাক। এই ডাস্টবিনটা দেখতে একদম মহারাজার ডাস্টবিনের মতোই ছিল। তবে শুধু এই ডাস্টবিনটা দিলে তো হবে না, এর সাথে তো এর চোরকেও দেখাতে হবে। এই জন্য রাজন অনেক চোরকে কল দেয়, কিন্তু কেউই রাজি হয় না। ডাস্টবিন চুরি করেছে বললে চোর সমাজে ওদের মান সম্মান বলতে কিছুই থাকবে না। কোথাও কোনো লোক পাচ্ছিল না শুনে শিবা চোর সাজতে রাজি হয়। তখন রাজন আরেক পুলিশকে কল দিয়ে মহারাজাকে দিয়ে কাহিনীটা আবারও বলাতে বলে। শুরু করে মহারাজা। এবার কাহিনীতে মহারাজার জায়গায় ওর মেয়েকে দেখা যায়। সেদিনই ট্রিপ শেষে বাড়িতে আসে ওর মেয়ে। দরজা খুলে লাইট অন করে কাপড় চেঞ্জ করছিল। সেটা আবার দেখে ফেলে ওরা। ঠিক তখনই দেখা যায় শিবা সেই মেয়েটার মুখ চেপে ধরে। পাশেই দাঁড়িয়েছিল ধানা। শিবার হাতে কামড় দিয়ে পালাতে থাকে মেয়েটা। কিন্তু হঠাৎই অন্য এক রুম থেকে বের হয়ে ওর মাথায় বাড়ি দেয় সিলভা। এটাতে মাটিতে লুটিয়ে পড়ে মেয়েটা। তখন সিলভা প্রচুর মারতে থাকে ওই মেয়েটাকে। আসলে ওরা এখানে এসেছিল মহারাজাকে মারার জন্য। মেয়েটা অনেক মার খেয়ে ব্যথায় কাতরাতে থাকলে ওর সাথে বাজে কিছু করতে চায় শিবা। সিলভা ওদেরকে মারা করে না। কিছুক্ষণের মধ্যেই শিবা কাজ সেরে আসলে যায় ধানা। দুজনে মিলে ছোট্ট মেয়েটাকে অত্যাচার করতে থাকে। অন্যদিকে দেখা যায় ওই সময়টাই মহারাজা মেয়ের বলা মোতাবেক জুতা নিতে এসেছিল। কিন্তু জুতা আনতে একটু দেরি হচ্ছিল, কারণ সেটা দোকানে না থাকায় গোডাউন থেকে আনতে হবে। এ পর্যায়ে ধানা মেয়েটাকে মারতে যেতে লাগলে শিবা আবারও খারাপ কাজ করতে চায় ওর সাথে। সেখান থেকে কাজ সেরে শিবা চলে আসলে ধানা গিয়ে আবার মেরে ফেলতে চায় মেয়েটাকে। তখন সিলভা বলে যে কোনো প্রয়োজন নেই, আর মহারাজাকে পরে কোনো দিন মারা যাবে। ওর মেয়ের এই অবস্থা দেখে মরার থেকেও বেশি কষ্ট পাবে সে। তারপর ওরা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই বাড়িতে চলে আসে মহারাজা। এসে মেয়ের এই অবস্থা দেখে তো একদম শক খেয়ে যায়। তাড়াহিড়া করে নিয়ে আসে হাসপাতালে। বেঁচে যায় জ্যোতি, কিন্তু মৃতপ্রায় অবস্থা হয়ে যায় ওর। এবার যখন সে কাহিনীটা বলছিল তখন একদম কান্না করে দিয়েছিল। এবার এই কাহিনীটা শুনে শিবা বুঝে যায় যে তারা যে কাহিনীটা করেছিল এটাই হলো সেই কাহিনী। এজন্য সে না করে দেয়, বলে যে আমি কাজটা করতে পারবো না স্যার। যদি আমি ডাস্টবিন চুরির কেসটা নিই তাহলে আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না স্যার। এজন্য আমি এটা করতে পারবো না, আমাকে মাফ করে দিবেন। তখন রাজন তো অনেক রেগে যায় আর বলে যদি তুই এটা না করিস তাহলে কিন্তু তোর খবর আছে। তখন রাজি হয়ে যায় শিবা। তারপর বউকে কল দেওয়ার কথা বলে সে সিলভাকে কল দেয় এবং সবকিছু খুলে বলে। তবে ওকে একটু চিন্তা করতে বারণ করে সিলভা। তারপরেও কিছুই যেন মাথায় ঢুকে না শিবার। পরে শিবা বাড়িতে যেতে চাইলে রাজন বলে তুমি এখানেই ঘুমিয়ে যাও। আসলে শিবা পালানোর ধান্দা করছিল আর সেটা বুঝে ফেলেছিল রাজন, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। রাত্রেবেলাতে ওর মেয়ের কাছে চলে আসে মহারাজা। হঠাৎই জ্যোতি বলা শুরু করে, কারা আমার সাথে এমনটা করলো বাবা? আমি ওদের সাথে কথা বলতে চাই, আর শুধু একবার জিজ্ঞেস করতে চাই আমি কি দোষ করেছিলাম, কেন আমার সঙ্গে এই জঘন্য কাজটা করলো ওরা।
ছোট্ট মেয়েটার মুখে এগুলো শুনে রুমে থাকা কেউই যেন তাদের চোখের পানিদার ধরে রাখতে পারছিল না। পরদিন সকালবেলাতে শিবাকে নিয়ে ওরা এসে পৌঁছে মহারাজার বাড়িতে, আর ডাস্টবিনটাও দেয় ওকে। তারপর শিবাকে অ্যাক্টিং করতে বলে যে কিভাবে চুরিটা করেছো তুমি। শিবার বলার ধরন দেখে মহারাজা বুঝে যায় যে আসলে সেদিন ওরা এসেছিল। পরে শিবার সাথে একা একা কথাও বলতে চায় মহারাজা। আচ্ছা, আপনার বয়স কত? এত বয়সে কি ওসব করা ঠিক হয়েছে আপনার? আমার মেয়ে আপনাকে অনেক করে বারণ করেছিল, তাই না? তারপর আপনারা কেউই শুনেননি ওর কথা। কিন্তু এসব কোনো কথাই যেন কানে ঢুকছিল না শিবার, আর তার পাপের জন্য কোনো প্রায়শ্চিত্ত করারও মন নেই ওর। তার পরপরই রাজন এসে বলে, ওকে এখন কি করা যায় তুমিই বলো। তখন মহারাজা জানায়, ছেড়ে দিন স্যার ওকে। রাজন বারবারই ওকে গ্রেপ্তার করতে চাইলেও মহারাজা একই কথা বলছিল যে না স্যার, ওকে ছেড়ে দিন, ওর ওপর আমার কোনো ইয়ে নেই। তখন রাজন বলে ওঠে, যদি তোমার মেয়ের সাথে খারাপ কাজ করতো তাহলেও কি তুমি ওকে ছেড়ে দিতে? এই কথাটা শুনে অনেক রেগে যায় মহারাজা। আসলে গতকাল রাতেই রাজন জেনে গিয়েছিল মহারাজার মেয়ের দুরবস্থা সম্পর্কে, আর সে কাজের সঙ্গে যে শিবাও জড়িত ছিল, এই জন্য ওকে ধরে এনেছে এখানে। তারপর মহারাজাকে একখানা দা দিয়ে বলে, মেরে দাও ওকে, এমন জঘন্য ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শিবা অনেক করে কাকুতি মিনতি করতে থাকলেও কেউই ওকে মাফ করে না, আরও দরজা আটকেই চলে যায় সেখান থেকে। ঠিক তখনই ভেতরে তাণ্ডব লীলা শুরু করে দেয় মহারাজা। কিছুক্ষণের মধ্যেই মেরে ফেলে শিবাকে। আর রাজন চলে যাওয়ার আগে সিলভা কোথায় আছে এবং ওর সম্পর্কে সবকিছুই বলে যায় মহারাজাকে। একে মারার পরপরই মহারাজা চলে আসে সিলভার আস্তানায়। ওর লোকজনকে বেদম মার দিতে শুরু করে দেয় মহারাজা। সবাইকে জানে মেরে এক এক করে নরকে পাঠাচ্ছিল ওদেরকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সিলভা। ওকে দেখেই বড় রকমের একটা শক খেয়ে যায় মহারাজা। সিলভা মারতে থাকলেও কিছুই বলছিল না মহারাজা, শুধু অপলক দৃষ্টিতে ওর দিকে চেয়েছিল। অনেকক্ষণ মার খাওয়ার পরে তারপর উল্টা মারতে শুরু করে দেয় মহারাজা। মারামারির এক পর্যায়ে সিলভার 2 পাই ভেঙে দেয় মহারাজা। তখন সিলভা বলে, তোর মেয়ের সাথে ওগুলো করানোর কারণ হচ্ছে তুই তোর মেয়েকে দেখবি আর কষ্ট পাবি। তোকে মেরে ফেললে তো তুই একদিনেই সবকিছু ভুলে যেতি, কিন্তু এখন যতবার তুই তোর মেয়েকে দেখবি আমার কথা তোর মনে পড়বে। কিছুক্ষণের মধ্যেই সিলভার সাথে কথা বলার জন্য সেখানে চলে আসে মহারাজার মেয়ে। মেয়েটা তার সাথে করে সকল গয়নাপাতি নিয়ে এসেছিল। কিছুক্ষণ কথাবার্তা বলার পরই সেগুলো সবগুলোই দিয়ে দেয় সিলভাকে, আর বলে, এগুলোর জন্য আমার বাড়িতে এসেছিলেন সেদিন আপনারা, তাই না? আর এগুলোর জন্য আমার সাথে ওইসব কিছু করিয়েছেন আপনার লোকদের দিয়ে, তাই না? এগুলো তুমি নাও। তবে একটা কথা তুমি জেনে রাখো, তোমার মতো নিকৃষ্ট মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু তারপরেও আমি চাই যে তুমি বেঁচে থাকো, আর এগুলো সব নিয়ে নাও তুমি। কথা বলা শেষ করে ওখান থেকে চলে যেতে থাকে মেয়েটা। ঠিক তখনই সিলভা খেয়াল করে দেখে ওর মেয়ের জন্য কেনা নেকলেসটাও আছে এখানেই। এটা দেখেই তাকায় ওদের দিকে, দেখতে পায় মেয়েটার পিঠে কাটা দাগ, ঠিক যেমনটা সিলভার নিজের মেয়ের পিঠে ছিল। তখন সিলভার আর বুঝতে বাকি থাকে না যে এটা ওর নিজের মেয়ে আমু। কিন্তু সিলভার নিজের মেয়ের সাথে মানুষকে দিয়ে ওই খারাপ কাজ করিয়েছে সে। আমু আসলে সিলভার অনেক বেশি আদরের মেয়ে ছিল, কিন্তু না জেনে নিজের মেয়ের সাথে ওই খারাপ কাজগুলো করার লোকজনকে দিয়েছে। তারপর অনেক কান্না করতে থাকে সিলভা, আর মহারাজার কাছে বারবার কাকুতি মিনতি করতে থাকে মেয়েটাকে একটা বার দেখার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। মহারাজা বলে, ও আমার মেয়ে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে সেদিন মহারাজা এবং তার পরিবার সিলভার বউয়ের কাছে এসেছিল ওই নেকলেসটা দেওয়ার জন্য, কিন্তু তিনি জানিয়ে দেয় যে ওই পাপের কামাই তিনি কোনোভাবেই নিতে পারবেন না। তখন ওই মেয়ের জন্য একটা পুতুল কিনতে গেলেই ঘটে ওই অ্যাক্সিডেন্টটা। মারা যায় সেখানে থাকা সবাই, শুধু সিলভার মেয়ে ওই ডাস্টবিনের জন্য বেঁচে যায়। সেদিন থেকে মহারাজাকে নিজের মেয়ের মতোই লালন পালন করেছে। সিলভার কৃতকর্মের কথা চিন্তা করে সে অনেক কান্না করতে শুরু করে, আর শেষ ছাদ থেকে পড়ে মারা যায় সিলভা। আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। আসলে কথায় আছে না যে পরের জন্য গর্ত করলে সেটাতে নিজেকেই পড়তে হয়, তো এখানেও ঠিক তেমনটাই ঘটলো। অন্যর ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য তার মেয়ের সাথে খারাপ কাজ করায় লোকজনকে দিয়ে, কিন্তু পরে দেখা যায় যে সেটা তার নিজেরই মেয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।